দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব মুদ্রানীতি নিয়ে। বাংলাদেশ ব্যাংক এই FY26 2025-26 অর্থ বছরে, যে অর্থ বছরটি শুরু হয়েছে জুলাই থেকে, এই অর্থ বছরের প্রথমার্ধ অর্থাৎ প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সাধারণত বছরে 2বার মুদ্রানীতি দিয়ে থাকে, 6 মাস করে। তো এই মুদ্রানীতিতে আসলে কি আছে, এটা সাধারণ মানুষের জীবনে কি ইম্প্যাক্ট ফেলবে, তাদের প্রধান লক্ষ্য কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো মুদ্রানীতি সাধারণত বাংলাদেশ ব্যাংকের যে প্রধান টার্গেট সেটি হলো ইনফ্লেশন কন্ট্রোল করা, ইনফ্লেশনকে মানুষের জীবনকে সহজ করে তোলা, এটি একটি ব্যাপার। আরেকটি হলো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের জন্য স্টেবল থাকে, ডিপোজিটারদের স্বার্থ যেন রক্ষা করা হয়, এটা হলো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। এবং প্রাইভেট সেক্টরে টাকার প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। তো আমরা এই যে নতুন যে মুদ্রানীতিটি দিয়েছে সেখানে ঢোকার আগে আমরা যদি একটু 1 বছর আগে যাই, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যখন এই ক্ষমতা নিল গত বছরের 5ই আগস্ট, সেই সময় আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের সিচুয়েশন কি ছিল, কি অবস্থায় এই ব্যাংকিং সেক্টরের নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সেটা যদি দেখি তখনকার প্রধান যে প্রবলেমগুলো ছিল, যে অনেকগুলো ব্যাংক কলাপস করে গিয়েছিল, যারা ডিপোজিটারের টাকা দিতে পারছিল না, ইনফ্লেশন অনেক দ্রুত বাড়ছিল, 10%-এর উপরে ইনফ্লেশন ছিল, এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটি দ্রুত কমে যাচ্ছিল। আপনারা জানেন যে এটি আমরা প্রায় $18 বিলিয়ন মধ্যে নেমে আসতে দেখেছিলাম। এবং ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের লিকুইডিটি ক্রাইসিস ছিল, শুধু ব্যাংকিং সেক্টরে না, সরকারেরও টাকার সংকট ছিল। তো এই সিচুয়েশনগুলো কতটা 1 বছরে কতটা আমরা ইজ করতে পেরেছি সেটি যদি আমরা দেখি, যে এই যে অনেকগুলো ব্যাংক কলাপস করার মতো অবস্থায় চলে গিয়েছিল, সেগুলোকে কিন্তু এখন একটা স্টেবল অবস্থায় আনা হয়েছে, একটা ডিসিশন নেওয়া হয়েছে যে কোন কোন ব্যাংকে একটা মানে ম্যাপ করা হয়েছে, কোন কোন ব্যাংকগুলো একেবারে কলাপস করার মতো অবস্থায়, সেগুলোকে মার্চ করা হবে কিভাবে, সেটার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। এবং যেই ব্যাংকগুলো, কিছু ব্যাংক অলরেডি রিকভার করে গেছে, যেমন UCBL, ইসলামী ব্যাংক, এরকম কিছু বড় ব্যাংক অলরেডি তারা বোর্ড রিকনস্ট্রাকশনের মাধ্যমে এগুলো একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হয়েছে ব্যাংকিং সেক্টরের এই ব্যাংকগুলোর মধ্যে। এবং ইনফ্লেশন যেটি 10%-এর উপরে ছিল, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক আসার নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পর বাংলাদেশ ব্যাংক পলিসি রেট খুব দ্রুত বাড়িয়ে দিয়েছে। সেটির মাধ্যমে আমরা দেখেছি যে ইনফ্লেশন যেটি 10%-এর উপরে ছিল সেটি এখন 8% লেভেলে চলে এসেছে, 8.46% সর্বশেষ। এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাই, যেটি কন্টিনিউয়াসলি কম ছিল, ডলার সংকটে আমরা এলসি খুলতে পারছিলাম না, সেটি এখন কমপ্লিটলি স্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এখন রিজার্ভ এখন বাড়তে শুরু করেছে, উল্টো বাড়তে শুরু করেছে, ব্যাংকগুলোর কাছে এখন সারপ্লাস ডলার রয়েছে, মার্কেটে সারপ্লাস ডলার রয়েছে। এবং লিকুইডিটি ক্রাইসিস যেটা ছিল, তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে টাকা দিচ্ছিল, যেহেতু ডিপোজিট সংকট, আবার লিকুইডিটি সংকট, কারণ প্রচুর মানি লন্ডারিং হচ্ছিল, করাপশন হচ্ছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্টের আগে ছিল, সেটি বন্ধ হয়েছে। এবং এই ব্যাংকগুলোর যে লিকুইডিটি ক্রাইসিস ছিল সেটিও বাংলাদেশ ব্যাংক সেটি বন্ধ করতে পেরেছে। এবং সরকারের যে অর্থের সংকট গভীরভাবে ছিল, সেটিও কিন্তু এখন আমরা গত কিছু মাস ধরে দেখতে পাচ্ছি যে সেই সংকটও কেটে গেছে, কারণ মার্কেটে অনেক বেশি আমরা ফরেন এইড পেয়েছি, লোন পেয়েছি। ফরেন ডলার যখন ইনফ্লো বাড়ে তখন তার এগেনস্টে সরকার টাকা লিকুইডিটি সরবরাহ পায়, এর ফলে সরকারের যে অর্থ সংকট সেটিও কিন্তু অনেকটা কেটে গেছে। তো এটা হলো আমাদের একটা ডেভেলপমেন্ট। এখন এই যে নতুন মুদ্রানীতি নিল, সেটিতে এখন বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য কি? প্রথম লক্ষ্য হলো ইনফ্লেশন নিয়ে। আমরা দেখেছি যে ইনফ্লেশন সারা পৃথিবীতে, ইনফ্লেশন কিভাবে কমায় বাংলাদেশ ব্যাংক, সেটি হলো পলিসি রেটের মাধ্যমে। পলিসি রেট অর্থাৎ যেই রেটে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো টাকা ধার করতে পারে,
ব্যাংকগুলো তো তাদের টাকার উৎস নিজেদের ডিপোজিট, কিন্তু কখনো কখনো তাদের যখন ডিপোজিট ক্রাইসিস বা লিকুইডিটি ক্রাইসিস হয় তখন কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয় টাকার জন্য। তখন বাংলাদেশ ব্যাংক ওই রেটটা দিয়ে আসলে মার্কেটে মানি ফ্লোটাকে নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা রেপো রেট বা পলিসি রেট বলি। সেটি এখন 10% আছে, যেটি এক সময় 8%-এর নিচে ছিল। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট আসার পর কন্টিনিউসলি বাড়িয়ে এটি 10%-এ নিয়েছে। সেটি এখন 10%-এই রেখেছে, কোনো পরিবর্তন আনেনি। 10%-এ বা পলিসি রেট যখন পরিবর্তন না করে আগের মতো অবস্থায় রাখা হয় সেটাকে বলা হয় টাইট মনিটারি পলিসি। টাইট মনিটারি পলিসি মানে হচ্ছে মানির সরবরাহটাকে তারা এখনো কন্ট্রোল রাখবে, অর্থাৎ মানি খুব একটা এক্সপেন্সিভ, খুব একটা চিপ হবে না, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা বাড়তেই থাকবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে লেন্ডিং রেটটা হাই থাকুক এবং মানুষ কম টাকা নিক, মানুষের হাতে টাকার সরবরাহ কম থাকুক। সেটার উদ্দেশ্যই হলো পলিসি রেট বাড়িয়ে রাখা বা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখা। তো বাংলাদেশ ব্যাংক যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন ইউএস যখন কোভিডের পর সবার ইনফ্লেশন অনেক বাড়ছিল, সকল সেন্ট্রাল ব্যাংক কিন্তু একমাত্র পলিসি রেট দিয়েই তাদের ইনফ্লেশন কন্ট্রোল করেছিল। আপনারা যদি দেখে থাকেন যে ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থাৎ ইউএসের যে সেন্ট্রাল ব্যাংক, তার চেয়ারম্যানকে আমরা দেখেছি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার হুমকি দিয়েছে সাম্প্রতিক সময়ে তাকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ তিনি দাবি করছেন যে ইন্টারেস্ট রেট তাকে কমাতে হবে। তো ইউএসএ আমরা দেখেছি যে ইন্টারেস্ট রেট কমানোর জন্য ট্রাম্প বিভিন্ন সময়ে তাদের ফেডের চেয়ারম্যানকে হুমকি দিয়েছে কমানোর জন্য। তো এটা যেহেতু তাদের ইনফ্লেশন অনেক কমেছে, কিন্তু এখনও কিন্তু ফেড তাদের পলিসি রেট টাইট রেখেছে, কারণ তারা ইনফ্লেশন আরও কমাতে চায়। তো একই লাইনে আসলে বাংলাদেশ ব্যাংক হাঁটছে। আমরা দেখেছি অলরেডি এটি কাজ করেছে যে গত 1 বছরে পলিসি রেট হাই রাখার ফলে আমরা দেখেছি যে ইনফ্লেশন অনেকটা কমে এসেছে। এখন বাংলাদেশ ব্যাংক যেটা চাচ্ছে যে তারা ইনফ্লেশন 7%-এর নিচে না নামা পর্যন্ত তারা এই পলিসি রেটটা টাইট মনিটারি পলিসি তারা কন্টিনিউ করবে, এবং তাদের প্রধান লক্ষ্য হলো ইনফ্লেশন 3% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। এবং তারা বলছে যে এটি এখন যেহেতু আমাদের লেন্ডিং রেট এখন প্রায় 14%, 15%-এ আছে, যখন ইনফ্লেশন কমে আসবে তখন কিন্তু এই লেন্ডিং রেটও কমে আসবে। এবং বাংলাদেশ ব্যাংক মনে করছে যেহেতু আমাদের ইনফ্লেশন অলরেডি কমতে শুরু করেছে, 10%-এর উপর থেকে এখন 8% লেভেলে নেমে এসেছে, তার মানে সামনে বাংলাদেশ ব্যাংক এক্সপেক্ট করছে যে আগামী 6 মাসের মধ্যে আমাদের যে লেন্ডিং রেট হাই আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি ইনফ্লেশন কমে যাওয়ার কারণে আমাদের লেন্ডিং রেটও কমে আসবে এবং বড় ধরনের একটি পরিবর্তন আমরা ইন্টারেস্ট রেটে দেখতে পাবো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হিন্টস দিচ্ছে যে তারা এই লেন্ডিং রেট সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবে ইনফ্লেশনের মাধ্যমে। যখন ইনফ্লেশন কমে যাবে তখন কিন্তু এখন ইনফ্লেশন বেশি থাকার কারণে রিয়েল ইন্টারেস্ট রেট যেহেতু নেগেটিভ অবস্থায় আছে, সে কারণে আসলে লেন্ডিং রেট বা ডিপোজিট রেট লেন্ডিং রেটটা কমছে না। যখন ইনফ্লেশন কমে আসবে তখন কিন্তু রিয়েল ইন্টারেস্ট রেট যখন পজিটিভ হবে, ব্যাংক যখন প্রফিটে থাকবে বা ডিপোজিটাররা যখন তার রিয়েল যে রিটার্ন সেটা পজিটিভ থাকবে, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটাও আস্তে আস্তে কমে আসবে। তো সেই এক্সপেকটেশন থেকে বাংলাদেশ ব্যাংক যেটি করেছে যে পলিসি রেটটা অপরিবর্তিত রেখেছে। আরেকটি ব্যাপার যেটা বাংলাদেশ ব্যাংক করতে যাচ্ছে সেটি হলো টাকার সরবরাহ কিভাবে বাড়ানো হবে। আমরা আগে দেখেছি যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে টাকার সরবরাহ বাড়িয়েছে। সেটিতে যেটি প্রবলেম হয়েছিল যে আমাদের যখন লিকুইডিটি ক্রাইসিস ছিল তাতে আমরা দেখেছি যে টাকা ছাপানোর ফলে অর্থাৎ ব্যালেন্স শিট এক্সপানশন করা হয়েছে, টাকার দাম কিন্তু আরও কমে গেছে, যে কারণে ইনফ্লেশনের উপর প্রেশারটা ক্রিয়েট হচ্ছিল। যে কারণে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের আগে হাসিনার রেজিমে তখন পলিসি রেট বাড়ানো হলেও সেটি কিন্তু মার্কেটে কাজ করছিল না, কারণ টাকা ছাপানো হচ্ছিল। এখন যেটি বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা টাকার সরবরাহ বাড়াবে, টাকা ছাপিয়ে নয়, সিস্টেমিক ওয়েতে, যেভাবে যে সিস্টেমে আসলে টাকা বাড়বে। সেটি দুটি টাকা বাড়ানোর প্রধান সোর্স, সেটি হলো একটি হলো ব্যাংকের ডিপোজিট বাড়বে, আরেকটি হলো ফরেন ফাইন্যান্সিং, অর্থাৎ যখন নেট ফরেন অ্যাসেট বাড়বে, অর্থাৎ আপনার ডলার ফ্লো বাড়বে, আপনার রিজার্ভ বাড়বে, তার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন মার্কেটে টাকা
টাকা ইনজেক্ট করতে পারে, অর্থাৎ যে পরিমাণ টাকা ডলার ঢুকলো তার ইকুইভ্যালেন্ট আমরা টাকা মার্কেটে ইনজেক্ট করতে পারে বাংলাদেশ ব্যাংক। যে কারণে যেটা হয় যে সেখানে ব্যালেন্স শিট এক্সপানশন হলো না, অর্থাৎ যেই আপনার ব্যালেন্স শিট আছে তার মধ্যে থেকেই আপনি টাকার সরবরাহ বাড়াচ্ছেন, এটাকে বলা হয় সিস্টেমিক ওয়ে। তো এইবার যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা নতুন করে টাকা ছাপাবে না, তারা এই যেই আমাদের নেট ফরেন অ্যাসেট যেহেতু বাড়ছে, ডলার যেহেতু বাড়ছে, আমাদের এক্সটার্নাল ব্যালেন্সে যেহেতু একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে, সে কারণে তারা মার্কেট থেকে ডলার কিনবে। ডলার কেনার যখন ব্যাংক থেকে তারা ডলার কিনবে তখন কিন্তু টাকাটা ওই ব্যাংকে দেওয়া হবে, টাকার এক্সচেঞ্জ হবে কি, টাকা দিয়ে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনবে, এর মাধ্যমে মার্কেটে তারা টাকার প্রবাহ বাড়াবে। এবং বাংলাদেশ ব্যাংক জানেন আপনারা অলরেডি ডলার কিনতে শুরু করেছে। আমরা দেখেছি যে অলরেডি এই গত 1 মাসে তারা $500 মিলিয়ন, প্রায় $500 বিলিয়ন তারা মার্কেট থেকে কিনেছে। এর ফলে এর মাধ্যমে দুটো জিনিস হবে, একটি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিল্ড আপ হবে, যেটি আমরা দেখেছি রিজার্ভ অলরেডি বিল্ড শুরু হয়েছে, $26 বিলিয়ন কাছাকাছি চলে এসেছে। এবং আমরা দেখতে পাই যে একই সাথে টাকার প্রবাহ ব্যাংকগুলোর কাছে বেড়েছে এই ডলার কেনার মাধ্যমে। তো বাংলাদেশ ব্যাংক যেটি করছে যে কিভাবে মানে বাংলাদেশ ব্যাংক যে ডলার কিনতে পারবে তার কতগুলো আমরা ইন্ডিকেটর দেখে সেটি আমরা বুঝতে পারি যে তার ক্যাপাসিটি আছে কিনা, মার্কেট থেকে ডলার কেনার মতো এত ডলার থাকবে যে বাংলাদেশ ব্যাংক কিনতে পারবে। সেটি যদি আমরা দেখি যে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট এক্সটার্নাল ব্যালেন্সের মধ্যে আমরা যদি দেখি যে কারেন্ট অ্যাকাউন্ট যেটি আসলে আমাদের বেসিক অ্যাকাউন্ট, যেখানে আমরা বেসিক যে আমাদের খরচ এবং বেসিক আর্নিং, অর্থাৎ আমরা এক্সপোর্ট এবং রেমিটেন্স হলো আমাদের একেবারে প্রাইমারি আর্নিংস, এবং প্রাইমারি খরচ হলো আমাদের ইম্পোর্ট এলসির জন্য যে খরচটা আমরা করি, সেই খরচে দেখা যাচ্ছে যে আমরা এখন সারপ্লাসে আছি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু গত 2-3 বছর পরে আমরা এখন দেখছি যে ফার্স্ট টাইম প্রায় $1 বিলিয়নের মতো আমরা দেখতে পাই যে FY25-এ এই জুন শেষে এটা আমরা সারপ্লাস দেখতে পাচ্ছি, যেটি আগের বছরের একই সময়ে $6.6 বিলিয়ন আমরা ঘাটতিতে ছিলাম। আমরা যদি আগের একই সময়ে দেখি তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ওভারঅল ব্যালেন্স সব কিছুই আমাদের এক্সটার্নাল ব্যালেন্সের অ্যাকাউন্টগুলো সবগুলো কিন্তু নেগেটিভ ছিল। এখন আমরা দেখতে পাই যে আমাদের সবগুলো কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ওভারঅল ব্যালেন্স আমাদের সবগুলো পজিটিভ, অর্থাৎ সারপ্লাসে আছে। এবং আমাদের ট্রেড ডেফিসিট সেটিও অনেক আগে যেরকম হোয়াইট ছিল এখন কমে এসেছে, এবং আমাদের রিজার্ভও বাড়তে শুরু করেছে। এবং বাংলাদেশ ব্যাংক যেই প্রজেকশন দিচ্ছে, আমরা যদি দেখি যে কেমন আমাদের ফরেন অ্যাসেট বাড়বে, সেটি তারা যে প্রজেকশন দিয়েছে সেটিতে আমরা দেখতে পাই, আমরা যদি একটু দেখি যে তারা মনে করছে যে ডিসেম্বর 2026-এর মধ্যে আমরা, অর্থাৎ FY26 এই বছরের ডিসেম্বর, 2025-এর ডিসেম্বরের মধ্যে আমাদের নেট ফরেন অ্যাসেটের গ্রোথ হবে 28.3%, যেটি আগের বছরের ডিসেম্বরে কিন্তু আমাদের 15.7% নেগেটিভ গ্রোথ ছিল। কারণ আপনারা জানেন তখন আমাদের খুব দ্রুত রিজার্ভ ফল করছিল, আমরা অনেক বেশি ফরেন পেমেন্টের প্রেশার ছিল, ডলার সংকট ছিল, এই কারণে আমরা দেখেছি যে নেট ফরেন অ্যাসেটটা আমাদের কিন্তু কমে যাচ্ছিল এবং নেগেটিভ গ্রোথে ছিল। সেই 15.7% যে ডিসেম্বর 24-এ আমাদের নেগেটিভ ছিল, সেটি কিন্তু আমরা জুনে এসে দেখি 4.5% পজিটিভ হয়েছে। অর্থাৎ আমাদের যে এই ইন্ডিকেটরটি বোঝাচ্ছে যে আমাদের ডলারের অ্যাভেলেবিলিটি বাড়ছে, আমাদের রিজার্ভ বাড়ছে, ফলে নেট যে ফরেন আছে সেটি আমাদের বাড়ছে। এবং এই ফরেন ফাইন্যান্সিং থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকার লিকুইডিটি সরবরাহ বাড়াবে, অর্থাৎ এইটি হচ্ছে মেইন সোর্স হিসেবে ব্যবহার করবে, যেহেতু তারা এক্সপেক্ট করছে যে খুব বড় ধরনের একটি গ্রোথ হবে নেট ফরেন অ্যাসেটে, যে কারণে আমাদের এই ফরেন অ্যাসেট বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে কিনবে, তার বদলে তারা টাকা মার্কেটে ছাড়বে, ফলে এইভাবে তারা টাকার লিকুইডিটিটা ব্যালেন্স করে রাখবে। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই যে সর্বশেষ আসলে যেটি প্রধান উদ্দেশ্য সেটি হলো যে ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক আগামী 6 মাসের মধ্যে কমিয়ে অনেকটা 10%-এর নিচে নেমে আনার একটা লক্ষ্য রেখেছে। আরেকটি ব্যাপার হলো যে তারা রিজার্ভ বিল্ড আপ করবে এবং ইনফ্লেশন এখন যে অবস্থায় আছে সেটি অ্যাটলিস্ট 7%-এর নিচে নামিয়ে আনতে চায়। তো এর ফলে যেটা হবে যে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক
একটা স্টেবিলিটি আসবে, যেহেতু আমাদের যখন আমরা অলরেডি দেখছি রিজার্ভ স্টেবল হয়ে আছে, এবং আমাদের ইন্টারেস্ট রেট যে কমবে সেটিও আমরা দেখতে পাই, যেহেতু আমাদের গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের রেট অলরেডি কমতে শুরু করেছে, যেটি 12%-এর উপরে কয়েক মাসেও ছিল, সেটি এখন 10%-এর নিচে নেমে এসেছে, 10%-এ নেমে এসেছে। এবং এই যে কমছে সেটার কারণ কিন্তু সরকার যেহেতু ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা ধার করে, সেটি আগে অনেক বেশি ছিল, সেটি এখন কমে এসেছে। কমে আসার কারণ সরকারের হাতে এখন টাকার সরবরাহ বেড়েছে ফরেন অ্যাসেটের কারণে, যেহেতু আমরা অনেক ডলার বিভিন্ন মাল্টিন্যাশনাল এজেন্সির কাছ থেকে যেহেতু আমরা অনেক ডলার সরবরাহ পেয়েছি, আমাদের রেমিটেন্স অনেক হাই, যেহেতু আপনারা জানেন যে নতুন এক্সচেঞ্জ রেট রেজিমে ঢুকেছি, গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট যেটাকে আমরা বলছি, সে কারণে আমরা বাইরের অনেক এক্সটার্নাল যারা আমাদের এখানে টাকা রাখে বা আমাদেরকে টাকা ধার দেয়, তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, ফলে আমাদের ডলারের ইনফ্লোটা বাড়ার কারণে সরকারের এখন টাকার সরবরাহটা বেড়েছে এই ফরেন সোর্স থেকে। যদিও আমাদের রেভিনিউ কালেকশন এখনও অনেক কম, আমাদের ইনভেস্টমেন্ট কম, যেটি আমরা দেখছি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু সরকার অনেক বাংলাদেশ ব্যাংক অনেক কমিয়ে দিয়েছে। আমরা আগের বছরের যে ক্রেডিট গ্রোথের টার্গেট ছিল 9.8%, সেটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে গ্রোথ হয়েছে 6.4%, মানে লোয়েস্ট গ্রোথ, হিস্ট্রিতে লোয়েস্ট গ্রোথ। সেটি এখন বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এই FY26-এ সেটি 8% তারা টার্গেট করেছে। তো এই যে প্রাইভেট ইনভেস্টমেন্ট কম, সেটিও আসলে আমাদের পলিটিক্যাল, এটা তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিভিন্ন টুলসের মাধ্যমে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আনার চেষ্টা করছে। এটি যখন স্টেবল হবে বা সব কিছু নর্মাল হবে, তখন কিন্তু আবার প্রাইভেট সেক্টর বুস্ট হবে, তখন ইনভেস্টাররা আবার ইনভেস্ট করতে শুরু করবে। সেটা অনেকটা পলিটিক্যাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো আমরা এখন শেষ পর্যায়ে একটি সচেতনতামূলক প্রসঙ্গে কথা বলবো, সেটি হলো যে এটা ব্যাংকে যারা ট্রানজ্যাকশন করেন তাদের জন্য সচেতনতামূলক প্রসঙ্গ। সেটি হলো আপনারা এখন ম্যানুয়াল ট্রানজ্যাকশন থেকে ডিজিটাল ট্রানজ্যাকশানে আসেন। এটাই হচ্ছে সচেতনমূলক আমাদের প্রসঙ্গ। সেটি হলো এখন আপনার লেনদেন সহজ করতে, আপনাদের সময় এবং খরচ বাঁচাতে ব্যাংকের এখন অনেক ধরনের ডিজিটাল টুলস এসেছে, যেমন মোবাইল ব্যাংকিং, মোবাইল অ্যাপ, যার মাধ্যমে আপনার সকল ধরনের ব্যাংকিং অ্যাক্টিভিটিস এখন আমরা এই ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে, ডিজিটাল যে ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল যে টুলসগুলো আছে এর মধ্যে পাচ্ছি। এর ফলে ব্যাংকের ব্রাঞ্চে আপনার যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনি ঘরে বসেই সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারছেন। তো এই বিষয়গুলো আপনারা যত জানবেন যে কী ধরনের, কোন ব্যাংকের কী ধরনের স্মার্ট ট্রানজ্যাকশনের জন্য যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করলে আপনারা আরও সহজভাবে লেনদেন করতে পারবেন। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।